সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সাগরে আবারও লঘুচাপ, 4 বন্দরে 3 নম্বর সতর্কতা। নওগাঁয় ছোট যমুনার পানি বেড়ে ভাঙন। সারা দেশে কাল শুরু ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এই আয়োজন ঘিরে ধামরায়ে চলছে প্রস্তুতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে মহানগরীর তালাইমারি মোড়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে পটুয়াখালী শহরের সিঙ্গারা পয়েন্ট মোড়ে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়া পিরোজপুর ও ভোলা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো তথ্য জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, শিক্ষার্থীদের আন্দোলনের এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তারা কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এখনো অনড় আছেন কিনা এবং মহাসড়ককে এখনো অবরোধ করে রেখেছেন তারা? হ্যাঁ দোলা, এখনও রাজশাহী মহাসড়ক অবরোধ রয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা আজ দুপুর থেকে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে রাখে। আজ দুপুরের দিকে রাজশাহী মহানগরীর তালাইমারিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা তাদের বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের যে দাবি তুলছেন সে দাবি তারা পালন চাচ্ছেন। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তার থেকে আমি জানবো একটু যে আপনারা কি দাবি রাখছেন এখন? মূলত আমরা প্রথমে দাবি রেখেছিলাম আমাদের পরীক্ষা পিছানোর জন্য। আপনারা জানেন চট্টগ্রাম রোগে প্রায় 19,000 শিক্ষার্থী পরীক্ষাতে বঞ্চিত হয়েছে এবং ঢাকা বোর্ডে অনেক শিক্ষার্থী বন্যা কবলিত কারণে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এই এক হেঁটু পানি, গোটা শরীর ড্রেনের ভিজা পানি, এমনকি আমাদের বোনেরা রজচক্র রাখা অবস্থায় এই বন্যার পানিতে ভিজে এক ভোগান্তির মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে। যদি তাদের কোনো রকম ইনফেকশন বা কোনো ধরনের সমস্যার জটিলতা দেখা দেয়, এই দায় কি আমাদের মিলন স্যার নেবে? আমরা এখন প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখবো, আপনি আপনার এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করান। আমরা আদৌ সেই শিক্ষামন্ত্রী চাই না যে শিক্ষামন্ত্রী আমাদের কখনো বন্ধু হতে পারে না। শুনছিলেন যে আমরা এখানে আরো একজন শিক্ষার্থী রয়েছে, তার থেকে জানবো আসলে তোমরা কি দাবি রাখছো একটু বলবা। আচ্ছা, তখন থেকে তো একটা কথাই বলছেন যে কি দাবি রাখছো। আমাদের দাবি তো আপনারা জানছেনই। তখন থেকে আমরা প্রত্যেকটা প্রেসকে বলে দিচ্ছি যে আমাদের একটাই দাবি এখন মিলনের পদত্যাগ। ঠিক আছে, আমাদের এখন একটাই দাবি, এই দাবিতে আমরা প্রকাশ করি। হ্যাঁ দর্শক শুনছিলেন এখানে যে সকল আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তারা বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগই তারা একমাত্র দাবি করছেন। আমরা দেখেছি দুপুরে এই রাজশাহী মহানগরীর এই তালাইমারিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে পুনে 3টার দিকে থেকে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেটি অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দেয় শিক্ষার্থীরা এবং তারা শেষ মুহূর্তে তারা বলছে যে তারা যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা হয় তবে তাদের যে দাবি তা আদায় করে ছাড়বে এবং আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। যাচ্ছি পরের প্রসঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর মধ্যে গভীর সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ট্রলার। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে। পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরের ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি।
নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর, আটগ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদেরকে চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন সকল মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, পানি যখন ফুল থাকে নদীতে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর আত্রাই থানা, তিনটা থানা কিন্তু প্লাবিত হয়ে যাবে, ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, বাঁশ দিয়ে বেড়া দেয়, মাঝে মাঝে ওই আবার ভেঙে যায়, এই হালই চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর চীনবাজি সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক 2006 অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার প্রদর্শনী স্টলে প্রাথমিক শিক্ষার নানা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কাজের প্রশংসা করেন। গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাসটি উপভোগ করতে পারবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। আজকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে 1400 নিহতের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা থেকে প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানে রূপ নেয়। 2024 সালের ওই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে অন্তত 1400 নিহত এবং 25,000-এর বেশি আহত হওয়ার তথ্য দেয় সংস্থাটি। গণ অভ্যুত্থানে নিহত অনেকের গণকবর রয়েছে ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় তিনি চলমান বিচার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিতে চাই যে এই গণহত্যার সাথে যারা জড়িত, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্র জড়িত থাকুক, এবং যারা এই এর মধ্যে তারা যদি মনে করে থাকে যে তারা পার পেয়ে গেছেন, তারা বোকার সরে, আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। জাতিসংঘের প্রতিবেদনে নিহতের যে সংখ্যা দেওয়া হয়েছে তা আরও বাড়তে পারে বলে জানান তিনি। জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং সেগুলি জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান চিফ প্রসিকিউটর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে আদমজি ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। সকালে নগরীর উত্তরহালি শহরের গলিচিপাপাড়া, বারণী ঘাটা রোড এলাকায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, সরকার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে যেসব ঘরবাড়ি নষ্ট হয়েছে সেগুলো পর্যায়ক্রমে মেরামত বা পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেন তিনি। পরে মন্ত্রী মেয়র ডাক্তার সাদাত হোসেন ও সংসদ সদস্য সাইদ আল নোমানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। এখন দুস্থ মানুষ, অসহায় মানুষ, কর্মহীন হয়ে পড়েছেন তাদের হয়তো আমরা আজকে সামান্য কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু এই সহযোগিতা আজকেই শেষ না, এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা চেষ্টা করব যাতে খাদ্য বান্ধব বা ওমেস চালু করতে পারি, সে ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। জনগণের কোনো দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আমাদের সরকার নিশ্চুপ বসে থাকতে পারে না। সে কারণে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের উপর ভরসা রাখেন। কাল শুরু হবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। 9 দিনের এই আয়োজনে সারা দেশে মোট 128টি স্থানে হবে বর্ণাঢ্য রথযাত্রা। ঢাকার ধামরাইয়ে পুরোদমে চলছে রথযাত্রার প্রস্তুতি। প্রায় 400 বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। শুধু রং তুলির আঁচড়ই নয়, তার আগে কাঠের কাজও করা হয়েছে। উৎসব শুরুর আগেই শেষ হবে যাবতীয় কাজ। রথ রং করতেছি, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, লোক আসে দেখতে আসে আমরা কাজ করি, কিভাবে কাজ করি। আমরা কাজ করে মোটামুটি ভালোই লাগে আর কি, এটা ধর্মীয় একটা কাজ। আমরা রথের হয়তো 1 মাস বা 1.5 মাস আগে থেকে কাজ করি। এবারেও আমরা 15 দিন আগে থেকে কাজ করছি। অনেক জায়গায় নষ্ট হয়ে গেছিল, তার জন্য কাঠগুলো চেঞ্জ করা হয়েছে। আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা। আমাদের সমস্ত ব্যবস্থাপনাই ইতিমধ্যে সমস্ত হয়েছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে নিঃসন্দেহ নিরাপত্তার মধ্যে দিয়েই অন্যান্যবারের মতোই আমাদের এই রথযাত্রা উৎসব পালন হবে। রথযাত্রা উৎসব শুরুর দিন সকাল থেকে নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ওই অত্র এলাকাতে যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এবং ট্রাফিক জ্যামেরও একটা বিষয় থাকে, সেই বিষয়টাও যেন কোনো ধরনের ট্রাফিকের সমস্যা না হয়, সেই ক্ষেত্রে ঢাকা জেলা পুলিশ কাজ করছে। লাখো ভক্ত পাটের রশি ধরে ধামরাইয়ের কায়েতপাড়ার রথখোলা থেকে রথ টেনে নিয়ে যাবে মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। সেখানে 8 দিন অবস্থানের পর উল্টো টানের মাধ্যমে শেষ হবে রথযাত্রা। তবে রথ মেলা চলবে মাসব্যাপী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফ্রান্সের জয়রথ থামিয়ে দিল স্পেন। একই সাথে বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল স্প্যানিশরা। প্রথম সেমিফাইনালে গত আসরের রানার্স আপদের 2-0 গোলে হারিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। ডালাসে ফাইনাল নিশ্চিতের লড়াই, মুখোমুখি 2 ইউরোপিয়ান জায়ান্ট স্পেন ও ফ্রান্স। যদিও শুরু থেকেই দাপট ছিল স্পেনের। 20 মিনিটের মাথায় ফ্রান্সের বক্সের ভিতর ইয়ামাল ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি মিকেল ওয়াইয়ারজাবাল। A glimpse, just a glimpse of the World Cup final.
And France now have it to do. কিছুক্ষণ পর ফ্রান্সের দুশ্চিন্তা আরো বাড়ে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি ফরাসিদের। It's happening for Spain. Look at those wild eyes. বিরতির পর বেশ কয়েকটা পরিবর্তন এনেও ভাগ্য বদলাতে পারেনি দিদিয়ের দেশম। ৫৮ মিনিটে আরও একটি গোল হজম করে বিপদ বাড়ায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা ফ্রান্স। গোল করেন পেদ্রো পোরো। ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন লামিনে ইয়ামাল। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে এই ধাক্কায় বেঁচে যায় ফ্রান্স। But the flag is up. এরপরেও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। স্পেনের জমাট রক্ষণের দৃঢ়তায় সফল হয়নি তাদের কোনো প্রচেষ্টা। অতিরিক্ত ৭ মিনিট পেয়ে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে স্পেনের খেলোয়াড়রা। ২০১০ সালের পর আরও একটি শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছে গেল স্পেন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড। আটলান্টায় ম্যাচ শুরু হবে রাত ১টায়। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে শেষ ৪ জায়গা করে নেওয়া দুই দল এখন আরেকটি ঐতিহাসিক সংঘর্ষের অপেক্ষায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথ মানেই মাঠের লড়াইয়ের সঙ্গে ইতিহাস আর উত্তেজনার মিশেল। বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। লিওনেল মেসি ও হ্যারি কেনের দ্বৈরথ ঘিরে সমর্থকদের আগ্রহ আকাশচুম্বী। তৃতীয় স্থান নির্ধারণী একপাশে সরিয়ে রাখলে বিশ্বকাপে ম্যাচ বাকি দুটি, দল টিকে আছে ৩টি। এই ৩ দলের একটি আর্জেন্টিনা। ২০২২ সালের চ্যাম্পিয়নরা এবার যদি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে নাও পারে, তবু এ পর্যন্ত আশাকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে সেমিফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলা অনেক সমর্থকের মন ভরাতে পারেনি। তারা মনে করছেন আর্জেন্টিনা মাঠের সেরাটা দিতে পারছে না। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে খারাপ খেলার ধারণা উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, মানুষ যেমনটা মনে করছে তার চেয়ে ভালো খেলছে তার দল। আর্জেন্টিনার সর্বশেষ ৪ বিশ্বকাপের মধ্যে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে। এর মধ্যে ট্রফি এসেছে ২০২২ সালে। প্রতিপক্ষের দুই তারকা হ্যারি কেন ও জুড বেলিংহামের প্রশংসা করলেও তাদের থামানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন স্কালোনি। সেই সাথে সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ। এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে তা আমাদের সত্যি অবাক করে। বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে, এটি অসাধারণ ও খুবই সুন্দর একটি বিষয়। আশা করি এবারও আমরা তাদের খুব ভালো কিছু উপহার দিতে পারবো। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে খুব হাড্ডাহাড্ডি মনে করছে অপটা সুপার কম্পিউটার। তবে হিসাবের দিক থেকে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে রয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত ১৪ বার দেখা হয়েছে তাদের। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬ বার আর আর্জেন্টিনা ২ বার। ৬টি ম্যাচ ড্র হয়েছে। ২০২৬ আসরের আগে ইংল্যান্ড ৩ বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, কাপ জিতেছে ১ বার। এবার তারা আরেকটি ফাইনালে স্বপ্ন নিয়ে মাঠে নামছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সাগরে আবারও লঘুচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা। নওগাঁয় ছোট যমুনার পানি বেড়ে ভাঙন। সারা দেশে কাল শুরু ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এই আয়োজন ঘিরে ধামরায় চলছে প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ৬টা ৪০। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।